আজকে আমাদের কম্প্রেসিবিলিটি টপিকসের 5th লেকচার। আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করব একটা সেকেন্ডারি কনস্টিটিউশন সেটেলমেন্ট এটা নিয়ে। তবে এটা খুবই শর্টলি আলোচনা করব, কারণ এর আগেও এটা আলোচনা করা হয়েছে যে আমরা যতক্ষণ পর্যন্ত ইনঅর্গানিক সয়েল নিয়ে কাজ করি ততক্ষণ পর্যন্ত আমাদের সেকেন্ডারি কনস্টিটিউশনটা খুব একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি হয় না। আমাদের সয়েলটা যখন অর্গানিক সয়েল হয় তখনই সেকেন্ডারি কনস্টিটিউশনটা একটা বড় ইফেক্ট থাকে। সয়েল যতক্ষণ পর্যন্ত ইনঅর্গানিক থাকে তখন আমরা ধরে নেই যে তার প্রাইমারি কনসোলিউশন প্রসেসটা শেষ হওয়ার জন্য সময় লাগে অলমোস্ট ইনফিনিটি পরিমাণ সময়। সো এই জন্য এটা আমাদের জন্য বিগ ডিল না। তবে যদি কখনো আমাদের সেকেন্ডারি কনসোলিউশনটা প্রয়োজন হয় তাহলে গ্রাফিক্যালি আমরা কিভাবে এটার লোকেশনটা আইডেন্টিফাই করতে পারি এটা আমি একটু অ্যাড্রেস করব। এখানে এই গ্রাফটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের এর আগে যে গ্রাফগুলো আমরা করেছি কম্প্রেসিবিলিটি টেস্টের জন্য সেই গ্রাফের থেকে এই গ্রাফটা একটু পার্থক্য। ভার্টিক্যাল এক্সিস বরাবর ভয়েড রেশিও ছিল আগেও, এখনো ভয়েড রেশিও, বাট হরিজন্টাল এক্সিসে আমাদের যে বিষয়টা ছিল সেটা ছিল প্রেসার। আর এখানে যে বিষয়টা আসবে সেটা হলো যে টাইম, স্কেলটা লগ স্কেলেই থাকবে। তার মানে আমরা যেই টেস্টটা করব, কম্প্রেসিবিলিটি যে টেস্টটা করব, এই কম্প্রেসিবিলিটি টেস্টের ভ্যালুগুলোকে যদি ভয়েড রেশিওকে টাইমের এগেইনস্টে আমরা প্লট করি তাহলে দেখতে উপরের দিকে একটু ফ্ল্যাট হবে ডিউ টু ওভার কনসোলিউশন প্রসেস। তারপরে এটা লাইক নরমালি কনসোলিডেটেড প্রসেসের জন্য কম্পারেটিভলি স্টিভ হবে, দেন আবার এটা একটু ফ্ল্যাট হয়ে যাবে। এই যে ফ্ল্যাট হয়ে যাওয়া এটাই অ্যাকচুয়ালি সেকেন্ডারি কনসোলিউশন প্রসেস। সো এই সেকেন্ডারি কনসোলিউশনটা কোথায় শুরু হয় বা প্রাইমারি কনসোলিউশনটা কোথায় শেষ হয় এইটা বের করার জন্য আমরা যে কাজটা করি অ্যাকচুয়ালি সেটা হলো কম্পারেটিভলি এই যে স্টিভ অংশ যেটা নরমালি কনসোলিডেট বোঝাচ্ছে এখান থেকে একটা স্লোপ এঁকে ফেলি আমরা, আর নিচের দিকে কম্পারেটিভলি আরেকটা যে ফ্ল্যাট অংশ শেষের দিকে তৈরি হয় এখান থেকে আমরা একটা ব্যাকওয়ার্ড স্লোপ নেই। এই দুইটা স্লোপ যে পয়েন্টে ইন্টারসেক্ট করে এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে সরাসরি ওয়াই এক্সিসে এলে একটা ভয়েড রেশিও পাওয়া যায়। এই ভয়েড রেশিও লোকেশনটাকে বলা হয় এন্ড অফ প্রাইমারি কনসোলিউশন অ্যান্ড ইনিশিয়েশন অফ সেকেন্ডারি কনসোলিউশন। তার মানে আমি যে সয়েলটা টেস্ট করতে চাচ্ছি সেই সয়েলের ভয়েড রেশিওটা ইনিশিয়াল ভয়েড রেশিও হুইচ ওয়াজ ই নট থেকে জিনিসটা কমে এইরকম একটা ভ্যালু যখন হয়ে যায় তখন আমরা বলি যে আমাদের প্রাইমারি কনসোলিউশনটা শেষ এবং সেকেন্ডারি কনসোলিউশনটা শুরু হয়ে যাচ্ছে। তো এটা মোটামুটি ভাবে এর আগে আমি বলেছি আমাদের দেশের রেসপেক্টে নর্মাল সার্কামস্টেন্স আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু ইনঅর্গানিক সয়েলই পাবো, আমরা অর্গানিক সয়েলের বিষয়টা নিয়ে খুব ডিটেইলে আলোচনায় যাব না, জাস্ট একটু গ্রাফিক্যালি এটা প্রেজেন্টেশনটা দেখলাম। এক্সামে আসলেও জাস্ট লিখে এই গ্রাফটা এঁকে দিলেই হয়ে যাবে। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি আলোচনার মেইন যে ইস্যু সেটা হলো গিয়ে টাইম রেট অফ কনসোলিডেশন। এখন শুরুতেই যে বিষয়টা সামনে চলে আসছে সেটা হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ টাইম রেট অফ কনসোলিডেশন। গত ক্লাসে আমাদের যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা ছিল লাইক একটা সয়েলের উপর একটা স্ট্রাকচার আমি দিচ্ছি, স্ট্রাকচারের লোড, সেটা স্ট্রাকচারটা একটা ইনবাংমেন্ট হতে পারে, একটা বিল্ডিং হতে পারে, একটা রোড হতে পারে। আমি একটা লোড দিব, লোড দেওয়ার কারণে সেই জায়গার সেই লোডের কারণে সয়েলটা সেটেল করবে। সেটেলমেন্টের ভ্যালুটা কত, লাইক 20 মিলিমিটার না 200 মিলিমিটার, হোয়াট এভার দ্য ভ্যালু, সেই ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করেছি যে টোটাল স্ট্রেসের কারণে কতটুকু পরিমাণ সে সেটেল করবে। কিন্তু এই যে সেটেলমেন্টের যে ইস্যুটা আছে এটা ডেফিনেশনে আমরা জানি, কনসোলিউশনের ডেফিনেশনে জানি একটা লোড লম্বা সময় ধরে আমাদের কি করতে হয়, সাস্টেইন করতে হয়। তার মানে এখানে সময় একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে আমি যে বলছি যে একটা পার্টিকুলার সয়েলের উপরে লোড অ্যাপ্লাই করলে তার সেটেলমেন্ট হবে 20 মিলিমিটার হোক, 100 মিলিমিটার হোক, 200 মিলিমিটার, এই সেটেলমেন্টটা হতে কত সময় লাগবে, সেটাকে 2 দিন, 2 মাস, 2 বছর, 20 বছর, হোয়াট এভার দ্য টাইম ইজ, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু, আমি একটা পার্টিকুলার প্রজেক্টে লোড অ্যাপ্লাই করলাম, আমি দেখলাম যে তার 100 মিলিমিটার সেটেল করছে, তার 100 মিলিমিটার সেটেল করছে। এখন টাইম রেট কনসোলিউশনটা জানলে আমার জন্য যে সুবিধাটা হবে, এই কাজটাকে আমি যদি কয়েকটা ভাগে ভাগ করি, প্রথম যে সুবিধাটা সেটা হলো এই 100 মিলিমিটার সেটেল করার জন্য কি পরিমাণ সময় লাগে। এখন আমি হয়তোবা টেম্পোরারি একটা কাজ করছি, আমি হয়তোবা 3 বছর বা 4 বছরের জন্য একটা টেম্পোরারি কাজ করছি। আমার ক্যালকুলেশন করে দেখলাম, টাইম রেট কনসোলিউশনে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো করে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমার এই স্ট্রাকচারের লোডের কারণে 4 ইঞ্চি সেটেলমেন্ট হয়, কিন্তু এই 4 ইঞ্চি সেটেলমেন্ট হওয়ার জন্য 10 বছর সময় লাগে, কিন্তু আমার প্রজেক্টের বয়স তো 3 থেকে 4 বছর।
আমি তো 3-4 বছর পর এখানে আর এই লোড রাখবো না, বা এই লোডের ফলে এটা সেটেল করলে এটা আমার জন্য বিগ ডিল না। কিন্তু আমার পুরো 100 মিলিমিটার সেটেল করার জন্য যদি 10 বছর সময় লাগে, তাহলে আমার ধরেন মানে ফর এক্সাম্পল আমার অ্যালাউবেল সেটেলমেন্ট লাইক 50 মিলিমিটার, তাহলে আমি এখন কি করব? আমি কি এখানে প্রজেক্ট করব না, ডিপ ফাউন্ডেশন দিব না, কি করব? তাহলে এখান থেকে আমি একটা রিভাইস হিসাব করতে পারি। রিভাইস হিসাবটা হলো এরকম, লাইক আমার টোটাল সেটেলমেন্ট আসতেছে 100 মিলিমিটার, আর আমার অ্যালাউবেল সেটেলমেন্ট হলো 50 মিলিমিটার। তাহলে আমি একটা কাজ করতে পারি যে 100 মিলিমিটার সেটেল করতে যদি 10 বছর লাগে, 50 মিলিমিটার সেটেল করতে কত দিন সময় লাগবে? আর আমার প্রজেক্টের বয়স যদি 3 থেকে 4 বছর হয়, এটা তো আমার মাথায় আছে। এখন যদি এমন হয় যে 50 মিলিমিটার সেটেল করতে 3 থেকে 4 বছরের বেশি সময় লাগবে, তাহলে কিন্তু এখানে আমি ইজিলি ফুটিং আমি কিন্তু আমার স্ট্রাকচারটা তৈরি করতে পারবো। কেন তৈরি করতে পারবো? কারণ অ্যালাউবেল সেটেলমেন্ট, যতটুকু সেটেলমেন্ট পর্যন্ত আমি অ্যালাউ করছি, সেটা হতে হতেই 3 থেকে 4 বছরের বেশি সময় লাগবে, আর আমি তো প্রজেক্ট 3-4 বছরের পরে গুছিয়ে ফেলবো। সুতরাং তার টোটাল সেটেলমেন্ট আমার অ্যালাউবেল লিমিটের চাইতে বেশি হলেও আমার জন্য কিন্তু কোনো সমস্যা নেই। এটা হলো এক ধরনের অ্যানালাইসিস। সেকেন্ড আরেকটা অ্যানালাইসিস হলো যে আমি এই একটা প্রজেক্ট করতে যাচ্ছি, আমি এই প্রজেক্ট চাই এখানে 100 বছর টিকে থাক। আমি চাচ্ছি এই প্রজেক্টটা এখানে 100 বছর টিকে থাক। তাহলে 100 বছর যদি এটাকে টিকে থাকতে চাই, কিন্তু আমি দেখতেছি যে এটার টোটাল সেটেলমেন্টটা আসতেছে লাইক 100 মিলিমিটার, সেটার জন্য যে পরিমাণ একটা সময় লাগতেছে, যদি ওটাকে আমরা ইনফিনিটি পরিমাণ কাউন্ট করি, আমার অ্যালাউবেল সেটেলমেন্ট ফর এক্সাম্পল 50 মিলিমিটার, তাহলে আমার টোটাল সেটেলমেন্ট হলো গিয়ে 100 মিলিমিটার আর অ্যালাউবেল হলো 50 মিলিমিটার। আমি যদি এখন এমন একটা কাজ করতে পারি, আমার এই প্রজেক্টের 50 মিলিমিটার সেটেলমেন্ট আগেই ঘটায় ফেলতে পারি কনস্ট্রাকশন করার আগেই, তাহলে কনস্ট্রাকশন করার আগে যদি সে 50 মিলিমিটার সেটেল হয়, তাহলে সামনের যত দিন আছে এই সকল দিন মিলে সে সেটেল করবে কত? অ্যাপ্রক্সিমেটলি 50 মিলিমিটার, যেটা আমার অ্যালাউবেল লিমিটের মধ্যে থাকবে। তাহলে ওই শুরুর 50 মিলিমিটার সেটেল করতে কতদিন সময় লাগে? 3 বছর, 4 বছর, 1 বছর, 2 বছর, হোয়াট এভার দ্য থিং ইজ। তাহলে সেই বিষয়টা যদি আমি আগেই ক্যালকুলেশন করে ফেলতে পারি, তাহলে টেম্পোরারি কিছু লোডিং দিয়ে, প্রি লোডিং দিয়ে আমি একটা সার্টেন সময় ওয়েট করতে পারি। ওয়েট করে তারপরে আমি আমার প্রজেক্ট করতে পারি। তাহলে দেখা যাবে এই একই জায়গায় আমি ডিপ ফাউন্ডেশন না দিয়েও প্রজেক্টটা করে ফেলতে পারবো। এছাড়া আরেকটা টার্মোলজি আছে, সেটাকে আমরা বলি এসিলারেশন অফ কনসলিউশন, যেটা আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে আলোচনা হবে। সেটা হলো কিছু মেথড আছে, যে মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা সেটেলমেন্টটাকে দ্রুত করে ফেলতে পারি। ফর এক্সাম্পল যে কথাটা বললাম যে টোটাল সেটেলমেন্ট 100 মিলিমিটার, আমার অ্যালাউবেল সেটেলমেন্ট 50 মিলিমিটার। অ্যালাউবেল সেটেলমেন্ট যদি 50 মিলিমিটার হয়, তাহলে আমি 50 মিলিমিটার সেটেলমেন্ট আগে করে ফেলতে চাই। এখন 50 মিলিমিটার সেটেলমেন্ট যদি আগে করতে চাই, তার জন্য হয়তো আমি সময় পাচ্ছি 3 বছর, কিন্তু 3 বছর আমি কিছু লোড চাপায় বসে থাকবো, প্রজেক্টে কোনো কাজ করব না, এটাও অনেক ক্ষেত্রে লজিক্যাল হয় না। তখন কিছু টেকনিক অ্যাপ্লাই করা হয়, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখা যায় যে আমার 3 বছর ধরে যেটা সেটেল হওয়ার কথা, সেই সেটেলমেন্টটা আমার 3 মাসেই হয়ে যাবে। তো যে ওই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করবো। তো এই যে কথাগুলো বললাম, ওভারঅল সব যে আলোচনাগুলো হলো, এই সম্পূর্ণ আলোচনাটার ভিতরে একটা জিনিস কিন্তু কমন, দ্যাট ইজ টাইম। তার মানে টোটাল সেটেলমেন্ট হতে কত সময় লাগবে, আমার অ্যালাউবেল সেটেলমেন্টটা যদি পেতে চাই, তাহলে টোটাল থেকে অ্যালাউবেলটা মাইনাস করলে যেটা অবশিষ্ট থাকে সেটা করতে কতদিন সময় লাগবে। এই যে টাইমের যে হিসাব নিকাশগুলো, এগুলো সবই আলোচনা হবে আমাদের আর্টিকেল 11.12 এর টাইম ডেট অফ কনসলিউশনের মধ্যে। তো যাই হোক, আমি আলোচনা প্রসিড করি। টাইম ডেট অফ কনসলিউশনের জন্য কিছু আমাদের বেসিক কনসিডারেশন আছে, এটা সায়েন্টিস্ট টার্জাগি দিয়েছেন। এই কনসিডারেশনগুলো করেই আমরা আসলে আমাদের ক্যালকুলেশন করি। তার মানে আমরা প্র্যাকটিক্যালি হয়তো এই সিচুয়েশনগুলো পাবো না, কিন্তু আমরা ধরে নিব প্র্যাকটিক্যালি এই সিচুয়েশনগুলো আছে। এটা জাস্ট পড়ে নিলেই হবে যে ক্লে ওয়াটার ইজ হোমোজেনিয়াস, তার মানে, এবং স্যাচুরেশন ইজ কমপ্লিট, তার মানে সয়েলের সব জায়গায় পানি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। কম্প্রেসিবিলিটি অফ ওয়াটার ইজ নেগলিজেবল, তার মানে আমি যে লোডটা দিব, এই লোডটা দেওয়ার ফলে সয়েল স্যাম্পল থেকে পানি বের হয়ে যাবে, কিন্তু পানি ইটসেলফ, ওয়াটার ইটসেলফ, তার ভলিউম চেঞ্জ করবে না, সয়েল গ্রেনের কোনো চেঞ্জ আসবে না। ফ্লো অফ ডিরেকশন ইজ ওয়ান ডিরেকশনাল অনলি। আমি যখন লোড অ্যাপ্লাই করবো, পানি শুধুমাত্র একটা ডিরেকশনে যাব, হুইচ ইজ ভার্টিক্যাল। আমরা যখন একটা পার্টিকুলার সয়েলে লোড অ্যাপ্লাই করি, তার কিন্তু দুইটা ডিরেকশনে পানি যাওয়া সম্ভব। একটা হলো উপরে নিচ, মানে যেটাকে আমরা ভার্টিক্যাল বলতেছি, ভার্টিক্যাল ডিরেকশন, আর একটা হলো তার রেডিয়াল ডিরেকশন, দ্যাট মিনস তার চারদিকে। কিন্তু আমরা যখন এই
টাইম রেট অফ কনসলিউশন বিষয়গুলো চিন্তা করব, আমরা ধরে নিব যে তার রেডিয়াল ডিরেকশনে যে পানিগুলো যাচ্ছে সেটা আমাদের কনসার্ন না, আমাদের অনলি কনসার্ন হলো ভার্টিক্যালি যে পানিগুলো যাচ্ছে। আর এছাড়া ডার্সিস ল ভ্যালিড হবে, দ্যাট মিনস ভি প্রফেশনাল টু আই, যেটা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সাথে ভেলোসিটির যে রিলেশনটা এটা ভ্যালিড হবে। তো যাই হোক, এই অ্যাজাম্পশন গুলোর উপর বেস করে আমাদের কিছু ইকুয়েশন ডিরাইভ করা আছে। আমি ইকুয়েশন ডিরাইভেশন নিয়ে বেশি কথা বলবো না, কারণ এটা তোমরা দেখলেই বুঝবে। আমি শুধু ডায়াগ্রামটা একটু দেখায় তারপর আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভে চলে যাব। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। এই যে একটা ডায়াগ্রাম, এখানে একটা সয়েলের সেকশন দেওয়া আছে, ক্লে সয়েল, যার ডেপথটাকে বলা হয়েছে টুয়াইস এইচডিআর। এখানে একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন, টুয়াইস এইচডিআর মিন্স নাথিং। টুয়াইস এইচডিআর মানে হলো টোটাল ডেপথটাকেই টুয়াইস, টু এর আলাদা কোনো অর্থ নেই। টুয়াইস এইচডিআর মানে ফুল ডেপথ। আর এইখানে আমার যে সয়েল স্যাম্পলটা আছে, এই সয়েল স্যাম্পলের উপর একটা স্যান্ডি সয়েল আছে। তো আমার এখান থেকে যে পানিগুলো বের হয়ে যাবে, এটাকে যদি আমি এখানে একটা ব্লক করে নেই, একটা সয়েলের ব্লক নিয়ে আসি, ব্লক নিয়ে এসে সেটাকে যদি নিচে আমি প্লেস করি, তাহলে এখান থেকে আমি দেখতেছি যে সয়েল স্যাম্পল থেকে যে পানিটা বের হয়ে যাচ্ছে। আর আমি যদি এক্সিস এর এরিয়া ধরি, তাহলে আমি কি ডিএক্স ডিওয়াই, আর ভার্টিক্যালি কি ডিজেড। তাহলে আমি আমি কিউ ইকুয়াল টু কি করি, এভি, আমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছি, এরিয়া ইন্টু ভেলোসিটি। তাহলে এই যে ভেলোসিটিটা হলো গিয়ে আমাদের ভিজেড, আর এরিয়াটা কত, dx dy, কারণ এরিয়াটা সবসময় ধরতে হয় কি ফ্লোর পারপেন্ডিকুলার। তো যেহেতু ফ্লো আমার ভার্টিক্যাল, এরিয়াটা হবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, হুইচ ইজ dx dy। তো যাই হোক, এই ডিরাইভেশনটা, আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে ডিরাইভেশনে, সেটা হলো আমরা কন্টিনিউটি ইকুয়েশনটা দিব। সেটা হলো রেট অফ আউটফ্লো মাইনাস রেট অফ ইনফ্লো ইকুয়াল টু রেট অফ ভলিউম চেঞ্জ। এখন এই কথাটার মানে হলো, আমরা যখন সয়েলের উপরে লোড অ্যাপ্লাই করছি, সয়েলের ভলিউমে তো কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জের পরিমাণটা কত, সেটা হলো এই সয়েল স্যাম্পল থেকে যেই পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে আর এখানে যে পরিমাণ পানি ইনপুট হচ্ছে, তার মানে ইনপুট এবং আউটপুটের যে বিয়োগফলটা, ওই বিয়োগফলটা আমি যদি বের করে ফেলতে পারি, তাহলে কি পরিমাণ ভলিউম চেঞ্জ হবে, কি পরিমাণ সেটেলমেন্ট হবে, এটা বের হয়ে যাবে। তো বাকিটা তোমরা দেখে নিও, যদি কনফিউশন হয় আমাকে পরে অ্যাড্রেস করো। যে সিম্পলি আমরা এই টাইপের অনেক এক্সাম্পল, অনেক ধরনের রিলেশন আমরা পড়ে আসছি, যে এটার ভ্যালু এখানে প্লেস করে এটার বদলে এটা লিখে করা যায়। আচ্ছা, এইভাবে ইকুয়েশনগুলো ধীরে ধীরে প্রসিড করবে। প্রসিড করে ফাইনালি ইকুয়েশন 11.54 যেটা, ইকুয়েশন 11.54 যেটা, এটাই হলো গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইকুয়েশন, ইকুয়েশন 11.54। সো এক্সামে যদি তোমাদের কখনো আসে যে টাইম রেট অফ কনসলিউশনের ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ডিরাইভ করো, সেক্ষেত্রে তোমরা ইকুয়েশন 11.54 পর্যন্ত যদি জিনিসটাকে এক্সপ্লেইন করো, দ্যাটস এনাফ। ইকুয়েশন 11.54 পর্যন্ত এটাকে অ্যাড্রেস করলেই হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্যালি সলভ করতে চাবো, যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগে, কি লাগে, এইটাকে আমরা ইকুয়েশন 11.54 দিয়ে সলভ করতে পারি না। এটার সাথে আরো কিছু প্যারামিটার অ্যাড করতে হয়, এবং সেই প্যারামিটার অ্যাড করার জন্য কিছু কাজ আছে। এই জায়গাগুলো আমি স্কিপ করে যাচ্ছি, এবং এই বইতেও খুব একটা ডিটেইলে দেওয়া নেই, এখানে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, অ্যাডভান্স প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএম দাসে তোমরা যেটা পড়ছো, এটা হলো প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর ওটা হলো অ্যাডভান্স প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা বই আছে। সেই বইয়ে এই ইকুয়েশন 11.54 থেকে ইকুয়েশন 11.54 এর পরে আমি যে ইকুয়েশন সরাসরি চলে আসতেছি ইকুয়েশন 11.58 এ, এইটার মাঝখানে অনেক ডিটেইল ক্যালকুলেশন, বিভিন্ন আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে ইন্টিগ্রেট করে কিভাবে ইকুয়েশনগুলো আসছে সেই জিনিসগুলো সম্পর্কে অ্যাড্রেস করা আছে। তো হোয়াটএভার, আমি চলে আসি ইকুয়েশন 11.54 এ চলে আসি, যেটা আমাদের জন্য প্রয়োজন। এখন ইকুয়েশন 11.54টাই আমরা 58টাই আমরা ব্যবহার করব আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। তো এখানে ইকুয়েশন 11.58 এর টার্মগুলো একটু বোঝার চেষ্টা করি। টিভি হলো কি টাইম ফ্যাক্টর, টিভিটা হলো টাইম ফ্যাক্টর, সিভি হলো কোএফিশিয়েন্ট অফ কনসলিউশন, এইচডিআর, এই এইচডিআর হলো কি ক্লে সয়েলের থিকনেস। তার মানে আমার ক্লে সয়েল যতটুকু থিকনেস জুড়ে আছে, এর আগের ম্যাথে আমাদের যেটা ছিল লাইক 4 মিটার ক্লে সয়েল ছিল, তাহলে ওই থিকনেসটাই হলো এইচডিআর। আর এই যে স্মল টি যেটা দেখা যাচ্ছে, এই স্মল টিটাই হলো টাইম। তার মানে আমরা যেটা বলছি 2 দিন, 2 মাস, 2 বছর, 20 বছর, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, এই সময়টাই হলো গিয়ে স্মল টি। আর সিভিটা হলো কোএফিশিয়েন্ট অফ কনসলিউশন সয়েলের, আর এইচডিআর হলো কি ক্লে সয়েলের থিকনেস, আর টিভিটা হলো টাইম ফ্যাক্টর। আচ্ছা, এইচডিআর এর ব্যাপারে আমি একটা জিনিস একটু বলে রাখতে চাই। এইচডিআর এর ভ্যালু কখন ক্লে সয়েলের থিকনেসের সমান হবে, কখন অর্ধেক ধরতে হবে। এটা হলো যখন সিঙ্গেল ড্রেনেজ হয় তখন ফুল ডেপথ, যখন ডাবল ড্রেনেজ হয় তখন অর্ধেক। আচ্ছা, এটা আমি একটু জাস্ট
একটু এঁকে দেখাই, আমার মনে হয় তোমাদের জন্য বুঝতে সহজ হবে। ফর এক্সাম্পল, আমার একটা সয়েল লেয়ার আছে, একটা সয়েল লেয়ার, আমি এটা ক্লে সয়েল, এটার উপরেও আমিও ধরে নিলাম এটার উপরে স্যান্ড আছে। হ্যাঁ, এটার উপরে আমি ধরে নিলাম স্যান্ড আছে, এটার উপরে স্যান্ড আছে। আচ্ছা, এটার নিচেও স্যান্ড থাকতে পারে, হোয়াটএভার। আচ্ছা, এইটা আমি ধরে নিলাম, এই ক্লে সয়েলের থিকনেসটা আমি ধরে নিলাম 4 মিটার ধরে নিলাম। ওকে, 4 মিটার ধরে নিলাম এই ক্লে সয়েলের থিকনেস। এখন যদি বিষয়টা এরকম হয় সিঙ্গেল ড্রেনেজ বলতে লাইক এই সয়েলের একদিকে স্যান্ড আছে, আরেকদিকে আমি ধরে নিলাম রক। হ্যাঁ, এইদিকে ধরলাম আমি রক পার্টিকেল আছে, তার মানে পানিটা শুধুমাত্র এই দিকেই ট্রান্সমিট হতে পারছে, শুধুমাত্র উপরের দিকে ট্রান্সমিট হতে পারছে, নিচের দিকে ট্রান্সমিট হতে পারছে না, তার মানে সিঙ্গেল ড্রেনেজ। ইন দ্যাট কেস এইচডিআর এর ভ্যালু আমি ধরবো 4। ওকে, আচ্ছা, আর বিষয়টা যদি এমন হয় ডাবল ড্রেনেজ, দ্যাট মিনস আমার উপরেও স্যান্ড আছে, আবার আমার নিচেও স্যান্ড আছে, তার মানে আমার উপরেও স্যান্ড নিচেও স্যান্ড, তার মানে আমি যখন এটার উপর লোড অ্যাপ্লাই করব তখন পানি উপরের দিকেও যেতে পারবে, আবার পানি কোন দিকে যেতে পারবে, নিচের দিকেও দিতে পারবে, তার মানে পানি দুইটা ডিরেকশনেই কি করতে পারবে, ট্রাভেল করতে পারবে। ইন দ্যাট কেস আমি এখানের এইচডিআর এর ভ্যালু 4, এই যে টোটাল থিকনেস কত 4, এই 4 না ধরে এর অর্ধেক ধরতে হবে, তার মানে ডাবল ড্রেনেজ যখন হবে তখন আমার ভ্যালুটাকে ধরে নিতে হবে এই টোটাল থিকনেসের অর্ধেক। তো টোটাল থিকনেস যদি 4 হয় তাহলে এটা হবে 2। তাহলে এই জিনিসটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন টাইম রেট কনস্ট্যান্টের ম্যাথগুলো করব তখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের সিঙ্গেল ড্রেনেজ আছে না ডাবল ড্রেনেজ। তার মানে আমার ক্লে সয়েল যদি থাকে তাহলে ক্লে সয়েলের যদি দুই দিকেই স্যান্ড থাকে তাহলে দুই দিকেই পানি ইজিলি ট্রান্সফার হতে পারবে। ডাবল ড্রেনেজ সেক্ষেত্রে থিকনেসের অর্ধেক করে নিব, আর যদি না হয় আমরা সিঙ্গেল ড্রেনেজ ধরে নিব। আচ্ছা, তাহলে এটা হলো আমার এইচডিআর এর ইস্যু চলে আসলো। এবার আসি আমি টিভি যে ফ্যাক্টরটা আছে, টাইম ফ্যাক্টর যেটা, এই টাইম ফ্যাক্টরটা কি? এই টাইম ফ্যাক্টরটা হলো পার্সেন্ট কনসোলিডেশনের জন্য কনস্ট্যান্ট। টিভি এর ভ্যালু পার্সেন্ট কনসোলিডেশনের জন্য কনস্ট্যান্ট। এখন এই কথাটার মানে কি, এটা আমি যদি এক্সাম্পল আকারে বলি, এটার জন্য আমি একটু ভ্যালু অ্যাড করি, ভ্যালু অ্যাড করে আমি একটু বলি। ফর এক্সাম্পল আমি আহসানুল্লাহ সয়েল এ, ঠিক আছে, আহসানুল্লাহ সয়েল এ, আহসানুল্লাহ সয়েলে আমি ধরো একটা প্রজেক্ট, আহসানুল্লাহর আশেপাশে একটা প্রজেক্ট করছি, এইখানে আমি লোড অ্যানালাইসিস করলাম, লোড অ্যানালাইসিস করে দেখলাম আমার টোটাল সেটেলমেন্ট ধরে নাও আসছে 3 ইঞ্চি। আর আমি ধরো ফার্ম গেটে একটা লোকেশন নিলাম, ফার্ম গেটের একটা লোকেশন, সেখানে ধরো আমার সেটেলমেন্ট আসছে 2 ইঞ্চি। ওকে, তার মানে আমি একই প্রজেক্ট তেজগাঁতে করলে আমার সেটেলমেন্ট টোটাল সেটেলমেন্ট 3 ইঞ্চি, ফার্ম গেটে করলে আমার টোটাল সেটেলমেন্ট 2 ইঞ্চি। নাও আমার এই তেজগাঁয় আহসানুল্লাহর আশেপাশে তেজগাঁর এখানে যদি আমি ধরে নেই যে 50% সেটেলমেন্ট হবে, তার মানে টোটাল সেটেলমেন্টের 50% হবে, টোটাল সেটেলমেন্টের কি হবে 50% হবে, তার মানে টোটাল সেটেলমেন্টের যদি 50% হয় তাহলে এর জন্য এর ভ্যালু কত হবে 1.5, আর এটার জন্য এই ভ্যালুটা কত হবে 1। আমি যদি টোটাল সেটেলমেন্টে হিসাব করি এর ভ্যালু দের, এফ এর জন্য ভ্যালুটা কত 1, কিন্তু বোথ দ্য কেসেস পার্সেন্ট অফ সেটেলমেন্ট কত 50, তার মানে বোথ দ্য কেসেস টিভি এর ভ্যালু হবে সেম ভ্যালু। তার মানে আমি যদি এমন হয় যে তেজগাঁয়ের টোটাল সেটেলমেন্টের 50% হিসাবে আনছি, আবার ফার্ম গেটের টোটাল সেটেলমেন্টের 50%, মানে বোথ দ্য কেসেস যদি পার্সেন্ট কনস্টিটিউশন অফ আমার যদি সেম হয় সেক্ষেত্রে টিভি এর ভ্যালু সেম হবে। তার মানে বোথ দ্য কেসেস আমি টিভি এর ভ্যালু কি লিখবো, একটাই ভ্যালু লিখবো। আমাদের একটু পরে টেবিল দিয়ে দেওয়া আছে, যে টেবিল থেকে দেখবো যে আমরা ভ্যালুটা কিভাবে নিতে হয়। সো জিনিসটা ক্লিয়ার, তার মানে টোটাল সেটেলমেন্টের ভ্যালু কম বেশি হতে পারে, বাট পার্সেন্ট কনস্টিটিউশন যদি একই হয় তাহলে পৃথিবীর যেখানে আমি প্রজেক্ট করি না কেন পার্সেন্ট কনস্টিটিউশন সেম হলে ওই দুইটা কেসেই আমি সেম টিভি এর ভ্যালু ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আমরা যদি আরেকটা ম্যাথ করি আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সামনে প্রসিড করি, ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। টিভি এর ভ্যালুটা পেয়ে টেবিল দেওয়া আছে, আমরা একটু পরে দেখব। আমরা পার্সেন্ট কনস্টিটিউশনের জন্য টিভি এর ভ্যালুর জন্য আমাদের টেবিল আছে, টেবিলটা আলোচনা করি, তারপর আমরা ইকুয়েশন 11.62 63 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে এখানে আমাদের একটা টেবিল দিয়ে দেওয়া আছে, টেবিল 11.8। এখানে দেখো ইউটা দ্বারা পার্সেন্ট অফ কনস্টিটিউশন বোঝাচ্ছে, ইউ এর ভ্যালু 0 থেকে 100, তার মানে একটা সয়েল যদি পুরোপুরি রূপে
সেটেল করে যায়। তাহলে এই পুরো u0 থেকে 100 পর্যন্ত টিভি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। সো আমি যে প্রজেক্টটা করতে যাচ্ছি সেই প্রজেক্টে টোটাল সেটেলমেন্টের কত পার্সেন্ট আমি চাচ্ছি সেটা যদি আমার জানা থাকে, তাহলে সেই ইউ এর এগেইনস্টে আমি টিভি এর ভ্যালু নিব, এবং এটা পৃথিবীর আমি যেখানে যাই না কেন ভ্যালু ওই সেমই হবে ওই পার্টিকুলার পার্সেন্ট অফ কনসোলেশনের জন্য। আচ্ছা, কোনো কারণে যদি আমার টেবিল দেওয়া না থাকে তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন ব্যবহার করতে পারবো, ইকুয়েশন 11.62 এন্ড ইকুয়েশন 11.63। যদি কোনো কারণে আমাদের এই টেবিলটা দিয়ে দেওয়া না থাকে আমরা এই দুটো ইকুয়েশন ব্যবহার করতে পারবো, ইকুয়েশন 11.62 এন্ড ইকুয়েশন 11.63। ইকুয়েশন 11.62 ব্যবহার করব যদি আমাদের পার্সেন্ট অফ কনসোলেশন 0 থেকে 60% এর মধ্যে হয়। ফর এক্সাম্পল, আমার একটা প্রজেক্টের টোটাল সেটেলমেন্ট 10 ইঞ্চি, ফর এক্সাম্পল 10 ইঞ্চি, আমার সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হবে 4 ইঞ্চি বা 5 ইঞ্চির জন্য। তাহলে 10 ইঞ্চি 4 এবং 5 ইঞ্চি 10 ইঞ্চির কত পার্সেন্ট? 40 থেকে 50%, তার মানে সেটা 60% এর কম। এই ধরনের যদি ঘটনা হয় তাহলে আমরা ব্যবহার করব ইকুয়েশন 11.62। আবার অন্য একটা কেস, যে আমার টোটাল সেটেলমেন্ট হলো 10 ইঞ্চি, কিন্তু আমাদের হিসাব করতে হবে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি। তাই 7 বা 8 ইঞ্চি 10 ইঞ্চির কত পার্সেন্ট? 70-80%, তার মানে 60% এর বেশি। তার মানে তখন আমরা ব্যবহার করব ইকুয়েশন 11.63। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো মোটামুটি অ্যাড্রেস হলো। অনেকগুলো বিষয় বিক্ষিপ্তভাবে মাথার ভিতরে হয়তো বা ঘুরপাক খাচ্ছে, আমরা একটা প্রবলেম সলভ করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা এক্সাম্পল 11.7টা দেখি এবং এটার একটা কন্টিনিউশন আকারে 11.8 দেখব। আশা করি আমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। এখানে যে বিষয়টা বলেছে সেটা যদি আমরা দেখি, the time required for 50% consolidation of a 25 mm thick clay layer drain at both top and bottom in the laboratory in 2 minutes 20 seconds. How long in days will it take for a 3 meter thick clay layer of the same clay in the field under the same pressure increment to reach 50% consolidation? যাই হোক, অনেক কথা বলে ফেলছে। এখানে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় সেটা একটু আমরা মাথায় রাখি। সেটা কি? সেটা হলো, আমি ল্যাবে একটা সয়েল স্যাম্পল নিয়েছি। আমি যদিও বিক্ষিপ্তভাবে ভ্যালুগুলো দেওয়া আছে, আমি তোমাদের বোঝার জন্য আন্ডারলাইন করে যাচ্ছি যে আমাদের একটা সয়েল স্যাম্পল ল্যাবে আমরা নিয়েছি, যার থিকনেসটা হলো গিয়ে 25 মিলিমিটার থিকনেস। এই সয়েলটার উপরে যখন আমরা একটা লোড অ্যাপ্লাই করেছি, লোড অ্যাপ্লাই করার ফলে তার 50% সেটেলমেন্ট ঘটায় ফেলছি। লোড অ্যাপ্লাই করে টোটাল সেটেলমেন্টের 50% ঘটে গেছে, কিন্তু সেই 50% ঘটার জন্য তার সময় লেগেছে 2 মিনিট 20 সেকেন্ড। তার মানে ল্যাবে আমার স্যাম্পলের থিকনেসটা কত ছিল? 25 মিলিমিটার। আর তার কত পার্সেন্ট সেটেলমেন্ট করাইছি আমি? 50% সেটেলমেন্ট। আর সেটার জন্য সময় লাগছে কত? 2 মিনিট 20 সেকেন্ড। আর আরেকটা ইম্পর্টেন্ট টার্ম দেওয়া আছে, সেটা হলো ল্যাবে ড্রেইন অ্যাট বোথ টপ অ্যান্ড বটম। তার মানে আমার ল্যাবে সয়েল স্যাম্পলটা ছিল ডাবল ড্রেনেজ অবস্থায়। তার মানে ল্যাবে যখন আমি HDR ব্যবহার করব তখন আমি 25 মিলিমিটারকে, তার মানে 25 মিলিমিটারকে 2 দ্বারা কি করে নিতে হবে? ভাগ করে নিতে হবে, কারণ ল্যাবে আমার সয়েলটা কি অবস্থায় আছে? ডাবল ড্রেনেজ অবস্থায় আছে। এবার ফিল্ডে কি অবস্থায় আছে সেটা দেখি। অ্যাকচুয়ালি আমি তো ল্যাবের ডাটা দিয়ে ফিল্ডের ডাটাটাই প্রেডিক্ট করতে যাচ্ছি। এখানে বলছে হাউ লং ইন ডেজ নিবে। ফিল্ডে সয়েল স্যাম্পলটার থিকনেস হলো 3 মিটার। ফিল্ডে 3 মিটার, তার মানে মিলিমিটারে যদি হিসাব করি 3000 মিলিমিটার। ওকে, ফিল্ডে তার থিকনেস। সেম ক্লে এবং সেম প্রেসারে আছে, এবং ফিল্ডে চাচ্ছি কত? 50% কনসোলেশন। তার মানে ফিল্ডের টোটাল সেটেলমেন্টের 50% চাচ্ছি। তাহলে ল্যাবের 50% জানি, ফিল্ডের 50%। তো বোথ দ্য কেসেস, ল্যাব এবং ফিল্ড বোথ দ্য কেসেস 50% চাচ্ছি। তার মানে বোথ দ্য কেসেস টিভি এর ভ্যালু কি হবে? সেম হবে। তার মানে উভয় ক্ষেত্রে টিভি কে কি বলতে পারি? সেম টিভি বলতে পারি। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছে কি, ইন দ্য ফিল্ড দেয়ার ইজ আ রক লেয়ার এট দ্য বটম অফ দ্য ক্লে। তার মানে ফিল্ডে সয়েলের নিচে একটা রক লেয়ার আছে, দ্যাট মিন্স ফিল্ডে সয়েলটা সিঙ্গেল ড্রেন অবস্থায় আছে। দ্যাট মিন্স ফিল্ডে 3 মিটার থিকনেসের 3 মিটারই আমাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার একটু সলিউশনে চলে আসি। সলিউশনটা কি বলছে? যেহেতু T50, আমি ল্যাব বলি আর ফিল্ড বলি T50, এবং T50 মানে হলো গিয়ে আমি বোথ দ্য কেসেস টিভি এর ভ্যালু কি আসবে? সেম আসবে। সো এই যে আমার সূত্র, যেটা এই সূত্র এবং এই সূত্র, প্রথম সূত্রটা ল্যাবের জন্য এবং পরের সূত্রটা ফিল্ডের জন্য, তাদের দুজনকে আমি সমান বলতে পারি, কারণ দুজনের ক্ষেত্রে টিভি এর ভ্যালু কত? T50। আর যেটা বলা হয়েছে পার্সেন্ট অফ কনসোলেশন সেম হলে বোথ দ্য কেসেস, তার মানে এই টিভি আলাদা ছিল, এইটা আলাদা টিভির সূত্র ছিল, এটাও আলাদা টিভির সূত্র ছিল, কিন্তু আমরা জানি টিভি এর সাথে পার্সেন্ট অফ কনসোলেশন রিলেটেড, এবং বোথ দ্য কেসেস আমরা চাচ্ছি কত পার্সেন্ট?
50%, আমরা বোথ দ্য কেসেস চাচ্ছি 50%, তার মানে ATV ইকুয়াল টু ATV। সো ইকুয়েশনে লেখা যায়। এবার এদেরকে যদি আমি নিয়ে আসি, এই বোথ দ্য কেসেস CV এর ভ্যালুটাকে কেটে দেওয়া যায়, CV এর ভ্যালু কেটে দেওয়া যায়। CV টাকে কেন কাটলাম, কারণ CV হলো গিয়ে কোফিশিয়েন্ট অফ কনসোলেশন। তো কোফিশিয়েন্ট অফ কনসোলেশন তো সয়েল টাইপের উপর নির্ভর করবে। তো আমি সয়েলের থিকনেস আলাদা, সময় আলাদা লাগছে, কিন্তু আমি তো ফিল্ডেও যে সয়েল আছে সেই সয়েল দিয়ে তো ল্যাবে টেস্ট করছি, তার মানে তাদের ফিল্ডের কোফিশিয়েন্ট অফ কনসোলেশন এবং ল্যাবের কোফিশিয়েন্ট অফ কনসোলেশন কি হবে, সেম ভ্যালু হবে। সো বোথ দ্য কেসেস এটা কেটে দিতে পারি, কেটে দিয়ে আমরা এই ইকুয়েশনটা ডেভেলপ করতে পারি। এবার এই ইকুয়েশনে যদি আমরা ভ্যালুগুলোকে প্লট করে দিই, সময়কে সেকেন্ডে কনভার্ট করছে, আমাদের ল্যাবে কত লেগেছিল 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ডে সেকেন্ডে কনভার্ট করে ফেলছে। আমাদের ল্যাবের থিকনেস কত ছিল, ল্যাবের থিকনেস ছিল আমাদের 25 মিলিমিটার, তো 25 মিলিমিটারকে মিটারে কনভার্ট করেছে। আর বিষয়টা ছিল ডাবল ড্রেনেজ, আমরা ডাবল ড্রেনেজ মানে 2 দ্বারা ভাগ হবে। আর আমাদের ফিল্ডেরটা কি ছিল, ফিল্ডেরটা 3 মিটার সিঙ্গেল ড্রেনেজ, তো 3 মিটার যা আছে, আর আমার ফিল্ডের টি দরকার, সেকেন্ডে কনভার্ট করে ভ্যালু বের করে ফেলছে। সেটার ভ্যালু কত, 93.33। তার মানে এই একটা সয়েল স্যাম্পলকে এনে ল্যাবে তার 50% সেটেলমেন্ট করতে 2 মিনিট 20 সেকেন্ড সময় লেগেছে, কিন্তু ওইটাকে আমি কনভার্ট করে দেখলাম ওই ফিল্ডে একই সয়েলের 3 মিটার যদি তার থিকনেস হয়, তাহলে তার 50% সেটেলমেন্ট করার জন্য কত লাগবে, প্রায় 94 দিন সময় লাগবে। তার মানে এটাকে যদি আমি রিভার্স ওয়েতে বলি, যে টোটাল সেটেলমেন্ট ফর এক্সাম্পল এই প্রজেক্টের, আমি একটা এক্সাম্পল আকারে বলছি, টোটাল সেটেলমেন্ট এই প্রজেক্টের হয়তোবা ছিল আমাদের আমাদের হয়তোবা ছিল 2 ইঞ্চি, আমাদের অ্যালাউয়েবল সেটেলমেন্ট হয়তোবা ছিল কি 1 ইঞ্চি। তো অ্যালাউয়েবল সেটেলমেন্ট যদি 1 ইঞ্চি হয়, তাহলে আমরা দেখতে চাচ্ছিলাম 2 ইঞ্চির 1 ইঞ্চি কত পার্সেন্ট, 50%। তাহলে 50% সেটেলমেন্ট হতে কতদিন সময় লাগে, এখানে দেখলাম আমরা কতদিন সময় লাগে, 94 দিন সময় লাগে। তাহলে আমরা এখানে যদি কিছু প্রিলোডিং করে 94 দিন ওয়েট করি, তাহলে সয়েল 1 ইঞ্চি পরিমাণ সেটেল হয়ে যাবে, এবং তারপরে যদি প্রজেক্ট করি, বাকি পুরো জীবন লাইফ টাইম ধরে সে বাকি 1 ইঞ্চি সেটেল করবে। এইভাবে আসলে প্রয়োজন অনুযায়ী এই ভ্যালুগুলো সব ব্যবহার করা হয়। তাহলে এইখানে আমরা অ্যাকচুয়ালি যে বিষয়গুলো অ্যাড্রেস করেছি সেটা হলো যে ল্যাবের ডাটা থেকে, ল্যাবের পার্সেন্ট অফ কনসোলেশন থেকে কিভাবে আমরা ফিল্ডের পার্সেন্ট অফ কনসোলেশন বের করতে পারি এবং সময়টা বের করতে পারি। আচ্ছা, এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হলো আমার হয়তোবা ল্যাবে 50% কনসোলেশন জানি, ল্যাবের 50% কনসোলেশন জানি, কিন্তু ফিল্ডের 50% না, ফিল্ডের আমার অন্য ভ্যালু লাগবে, 30% লাগতে পারে, 40% লাগতে পারে। ফর এক্সাম্পল আমি যদি একটু অন্যভাবে বলি, যে আমার এই টেস্টটাই, ফর এক্সাম্পল এই টেস্টটাই করা আছে, তার মানে ল্যাবের 50% এর ভ্যালু আমার জানা আছে, ল্যাবের 50% এর ভ্যালু আমার জানা আছে। এখন আমার ফিল্ডে টোটাল সেটেলমেন্ট এসেছে 3 ইঞ্চি, ফিল্ডে টোটাল সেটেলমেন্ট এসেছে 3 ইঞ্চি, কিন্তু আমার অ্যালাউয়েবল সেটেলমেন্ট কত, 1 ইঞ্চি। তাহলে আমার অ্যালাউয়েবল সেটেলমেন্ট যদি 1 ইঞ্চি হয়, তাহলে আমি চাইবো যে 2 ইঞ্চি যেন আগেই সেটেল করে যায়। তাহলে 2 ইঞ্চি যদি আগেই সেটেল করে যায় আমি চাই, তাহলে 2 ইঞ্চি 3 ইঞ্চির কত পার্সেন্ট, প্রায় 66 থেকে 67%। তাহলে আমি ল্যাবের কত পার্সেন্ট জানি, আমি জানি ল্যাবের 50%, কিন্তু আমার আসলে ফিল্ডের কত লাগবে, 50% না 67%। তাহলে আমি কি আবার ল্যাবে যাব, আবার ল্যাবে গিয়ে আবার টেস্ট করে তার 66%-এর জন্য কত হয় বের করব, বিষয়টা এরকম না। বিষয়টা হলো ল্যাবের একটা ডাটা জানলেই সেখান থেকে আমি কনভার্ট করে ইচ্ছা মতন করতে পারবো, যেটা আমি আমার এই যে পরের ম্যাথে দেখাচ্ছি। পরের এক্সাম্পলটা কি বলেছে, পরের এক্সাম্পলটা বলেছে উপরেরটার মতনই, কিন্তু উপরে আমরা কি করেছি, ল্যাবেরও 50% ফিল্ডেরও 50%, কিন্তু এখন আমরা চাইবো যে ল্যাবের 50% জানা থাকলে সেটাকে ব্যবহার করে ফিল্ডের 30% কে কিভাবে বের করতে পারবো। তো যে 30% পারবে সে চাইলে 70%ও পারবে, 80%, যেটাই লাগুক। তো এইটার ফান্ডামেন্টাল ইকুয়েশন হলো টিভি প্রফেশনাল টু ইউ স্কয়ার, টিভি প্রফেশনাল টু ইউ স্কয়ার। এখন টিভি এর সূত্রে কি কি আছে, সিভি স্মল টি এইচডিআর। এখন এই যে সূত্র যেটা দেখতেছে সিভি টি এইচডিআর, এখানে আমি ফিল্ডে সয়েল একই, তার মানে বোথ দ্য কেসেস আমার 30% এর জন্য হোক আর 50% এর জন্য হোক, সিভি এর ভ্যালু সেম থাকবে। বাদ আমি ফিল্ডের সয়েল 3 মিটার, সেটা 30% এর জন্য 3 মিটার, 50% এর জন্য 3 মিটার, তার মানে বোথ দ্য কেসেস এই ভ্যালুটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে, কাটাকাটি চলে যাবে। তাহলে শুধু পার্থক্য থাকবে কি, যে স্মল টি, এই স্মল টিটা কি হবে, স্মল টিটা একবার হবে 30% সেটেলমেন্টের জন্য, আর একবার হবে এটা 50% সেটেলমেন্টের জন্য। তো সেইভাবে যদি এটাকে বসাই, তাহলে টি1 বাই টি2, টি1টা হলো গিয়ে 50% এর জন্য, টি2টা হলো গিয়ে 30% এর জন্য, আর ইউটা তাহলে কত, 50%, আর ইউ2 হলো 30%। তাহলে এখানে যদি সূত্র প্লট করে দেই, টি2 ইকুয়াল টু চলে আসছে 33.6%। দ্যাট মিনস আমি এই সয়েলের ল্যাবের 50% এর ডাটা জানলেও সেই ডাটাটাকে
কনভার্ট করে। তার মানে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, ল্যাবের যে পার্সেন্টটা জানি ফিল্ডে সেই পার্সেন্টটা বের করতে হবে ফার্স্টে। বের করার পর ফিল্ডের যে পার্সেন্টটা আমার দরকার সেটা 30, 40, 60, 70 হোয়াট এভার, সেই ভ্যালুতে আমি ইজিলি কনভার্ট করে নিতে পারি। তাহলে পুরো বিষয়টাকে যদি আমি একটু সংক্ষিপ্ত আকারে আবার একটু আলোচনা আনি, সামারি করি, সেটা হলো টাইম রেট কনসোলিউশন হলো একটা পার্টিকুলার সয়েলের সেটেলমেন্টের সময় নিয়ে আলোচনা। তো সেটেলমেন্টের সময়ের আলোচনার আবার কয়েকটা ভাগ, সেটা হলো একটা সয়েলের উপরে যখন লোড অ্যাপ্লাই করা হয় তার টোটাল সেটেলমেন্টের কতটুকু সময় লাগে, এবং টোটাল সেটেলমেন্টের বিভিন্ন আলাদা আলাদা, কারণ টোটাল ইনঅর্গানিক সয়েল হলে তো ইনফিনিটি সময়, কিন্তু তার আলাদা আলাদা পার্সেন্টেজ। আমার টোটাল সেটেলমেন্ট তো দরকার নেই, আমার হয়তো তার একটা নির্দিষ্ট পরিমাণ দরকার। তাহলে সেই আলাদা আলাদা পরিমাণ সেটেলমেন্ট কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, আবার আমার ল্যাবের একটা ডাটা যদি জানা থাকে সেই ল্যাবের ডাটা থেকে ফিল্ডের ডাটাগুলোকে কিভাবে ইন্টারপ্রেট করা যায়, সে বিষয়গুলো আমরা এখানে অ্যাড্রেস করলাম। তো যাই হোক, আজকের ক্লাসে এখানেই, আমরা পরের ক্লাসে পরবর্তী এই এফিলারেশন ও কনসোলেশন যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব।